নমস্কার বন্ধুরা, আজকে একটা নতুন গল্প শোনাবো যার নাম হলো কালা জাদু। আর এই গল্পটা হলো গিয়ে রাজস্থানে। তাহলে শুরু করা যাক। তো আমাদের এই কলকাতারই ছেলে বলতে পারেন, ওর নাম হলো নিলয়। ও কলকাতায় চাকরি করতো, কিন্তু কলকাতার চাকরিটা ছেড়ে ও রাজস্থানে একটা চাকরি নেয় যেখানে ভালো মাইনে দিচ্ছিল, তাই সে সেখানেই চাকরিটা নেয়। সব কিছু খুব ভালোই কাটছিল। এর মধ্যে নিলয় ঠিক করেও বিয়ে করবে। ওর সাথে মিলির সম্পর্ক আজ থেকে 5 বছর হয়ে গেল। দুজন খুব ভালো বন্ডিং। আর তাছাড়াও মিলি একজন খুব ভালো শান্তশিষ্ট মেয়ে, যে এরকম একটা মেয়ে আর কি হতে হয় সেরকম খুবই ভালো। তো তার জন্য বাড়ির সবাই মেনেও নেয় ওদের দুজনের রিলেশনটা। ওরা ঠিক করে বিয়ে করবে, তাই নিলয় কলকাতায় আসে বিয়ে করার জন্য। বিয়ের 15 দিনের মাথায় নিলয় আর মিলি আবার রাজস্থানে ফিরে যায়। সেখানে গিয়ে একটা রুম নেয়, খুব সুন্দর করে ওদের সংসারটা সাজায়। এরই মধ্যে নিলয় অফিসে গেলে অফিসের কলিগরা, ম্যানেজার সবাই মিলে বলে, তোমার বাড়িতে পার্টি চাই, তুমি বিয়ে করেছো নতুন। তো নিলয় সেই মতো বাড়িতে পার্টির আয়োজনও করায়। তার একটা খুব ভালো বন্ধু আছে কোম্পানিতে, যার নাম হলো রাজীব। আর ম্যানেজারের নাম হলো কাঞ্চন। কাঞ্চনবাবুকে একটু নীলের কেমন জানি লাগে, কেমন একটা অন্যরকম ভাবে থাকে উনি। কেমন একটা মনে হয় গায়ে অনেক আংটি তাবিজ পরা থাকে। তো নিলয়ের ঠিক ভালো লাগে না ওনাকে। কিন্তু রাজীব বলে, আরে ওসবে মাথা দিস না তো, উনি হয়তো ওইসবে বিশ্বাসই করে, তুই ফালতু বকিস এইসব নিয়ে। তাই ওরা দুজন এইসব নিয়ে তেমন একটা কথা বলে না। কিন্তু কাঞ্চনবাবুকেও সেদিনকে নিমন্ত্রণ করে এবং রবিবার দিন নিলয়ের বাড়িতে পার্টি হয়। কিন্তু কাঞ্চনবাবু মিলির দিকে এমন একটা ভাব নিয়ে তাকিয়েছিল যেন কি দেখছে। এরই মধ্যে নিলয় আলাপ করাতে চলে আসলে কাঞ্চনবাবু মিলির হাতটা ধরে তার হাতের তালুর দিকে তাকিয়ে থাকে আর কি একটা জানি দেখছিল। তখনই কাঞ্চনবাবু মিলিকে জিজ্ঞাসা করে, আচ্ছা তোমার ডেট অফ বার্থ কবে? মিলি সেই অনুযায়ী ডেট অফ বার্থটা বলে, আর বলে তোমার কখন জন্মেছ সেটাও বলে। কিন্তু এসব নিলয়ের কিছুই জানে না, কারণ নিলয় ওদিকে ওর বন্ধুদের সাথে কথা বলছে। এরই মধ্যে নিলয় মিলিকে ডাক দিলে মিলি সেখান থেকে চলে যায়। আর কাঞ্চনবাবু কি ভেবে অন্যদিকে যেতে শুরু করে দেয়। পার্টি শেষে সবাই বাড়িতে ফিরে যায়। নিলয় ফ্রেশ হয়ে না, মিলিও ফ্রেশ হয়ে না। সেদিনকে খুব রাতটা ভালোভাবেই কাটায়। পরের দিন সকালে দেখানো হয় মিলির শরীরটা খুব অসুস্থ হয়ে পড়েছে, ওর জানি কেমন একটা করছে। তখন নিলয় বলে, তোমার পিরিয়ড হয়েছে তো, তাই হয়তো তোমার শরীরটা খারাপ লাগছে, তুমি শুয়ে থাকো। সেই অনুযায়ী মিলি শুয়ে থাকে। এরপরে কিন্তু ওদিকে দেখানো হয় কাঞ্চনবাবু একটা পুতুলের মধ্যে চুল, তারপরে কিছু জামার ছেঁড়া আর একটা প্যাডের রক্ত নিয়ে কি একটা করছে, এটাই দেখানো হয়। দুদিন পর থেকে মিলির ঘরে কেমন একটা গন্ধ পাচ্ছে বাজে, মনে হচ্ছে কিছু পচে গেছে। মিলি সেটা রাজীবকে বললে, মিলি কেমন বাজে একটা পচা গন্ধ পাচ্ছে। মিলি সেটা নিলয়কে বললে, নিলয় বলে, কোথায় বাজে গন্ধ, আমি তো পাচ্ছি না। আর তুমি না সত্যি, তুমি একটা কি হয়ে যাচ্ছ, তোমার কি খুব শরীর খারাপ না কি মিলি? তখন মিলি বলে, না তো, কিন্তু আমি পাচ্ছি গন্ধ, কেমন একটা বাজে গন্ধ, আমি থাকতে পারছি না, সহ্য করতে পারছি না। আর ঘরের কোথাও গেলে আমার গা কেমন কাটা দিয়ে ওঠে, মনে হয় কে আমার গায়ে কেউ বরফ ঢেলে দিয়েছে। তখন নিলয় মনে হয় মিলির মনে হয় অনেকটা শরীর খারাপ করছে। ও মিলিকে রেস্ট করতে বলে ও অফিসে চলে যায়। আর একটু পরে আবার সব কিছু স্বাভাবিক হয়ে যায়। মিলি বাড়ির কাজকর্ম করে সন্ধেবেলায় বাইরের দিকে তাকিয়ে থাকে। কেমন জানি একটা লম্বা মতো লোক, কালো চুলগুলো কোঁকড়ানো, মিলির দিকে মনে হচ্ছে তাকিয়ে আছে। মিলি তো ঠিক দেখতে পাচ্ছে না, কিন্তু তাও কেন মনে হচ্ছে মিলির দিকে তাকিয়ে আছে। মিলি আর নিলয় রাতে ঘুমিয়ে থাকলে হঠাৎ মিলি কেমন জানি একটা আওয়াজ মনে হয়, কি একটা পড়ছে। সেই দেখে মিলি এগিয়ে যায়, দেখে কতগুলো পোকা মিলির গায়ের ওপর এসে বসে, মিলির নাকে মুখে দিয়ে ঢুকে যাচ্ছে। মিলি চিৎকার করে ওঠে, তখনই মিলির হাত পা ঝাড়ে আর পোকাগুলো কোথায় একটা চলে যায়। পরেই ওই লোকটা এসে মিলিকে পা ধরে টেনে নিয়ে যেতে থাকে। মিলি বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে থাকে। এরই মধ্যে নীলের ঘুম ভেঙে যায় আর মিলিকে ওরকমভাবে ছটপট করতে দেখে বলে, কি হয়েছে তোমার মিলি, বলো নীল। নিলয় উদ্বিগ্ন হয়ে মিলিকে ধরে। তখনই মিলির ঘুম ভেঙে যায় আর সে ভাবে, আমি স্বপ্ন দেখেছি এরকম। কিন্তু তার পায়ে দাগ হয়ে রয়েছে, তার মাথায় পোকা
পোকার আঁচড়ের দাগ হয়ে রয়েছে। সে বুঝতে পারে না তার সাথে কি হচ্ছে। এটা মিলি অসুস্থ দেখে নিলয় অফিসে যাবে না বলে অফিসে ফোন করে, কিন্তু কাঞ্চনবাবু বলে আজকে অফিসে খুব জোরদার একটা মিটিং আছে, তোমাকে তো আসতেই হবে। তুমি হয় তাড়াতাড়ি চলে যেও, কিন্তু তাও আসো, লেট করো না প্লিজ। তাড়াতাড়ি আসলে তাড়াতাড়ি তুমি যেতে পারবে, চলে এসো। তখন মিলি এ কথা শুনে বলে তুমি যাও, আমি ঠিক আছি, আমার কিছু হয়নি, তুমি অত টেনশন করো না, তো তুমি যাও। এরপরে নিলয় চলে গেলে মিলি আবার সেই বাজে গন্ধটা পাওয়া শুরু করে। এবার মিলি আস্তে আস্তে ভয় পেতে শুরু করে, কিন্তু হঠাৎ করে মিলি কেমন একটা মনে হয় তার পেছনে কেউ হাত দিয়ে বুলাচ্ছে। সে পেছনে ফিরতেই দেখে কেউ নেই। সব আর মিলি সহ্য করতে পারছে না, তাই সে ওয়াশরুমে যায় একটু ফ্রেশ হতে, আর মাইন্ডটা ফ্রেশ করার জন্য সে স্নান করতে শুরু করে। হঠাৎ সে বাথরুমে তেমন গন্ধ পাচ্ছে। এরপর সে আয়নায় দেখতে পায় কেমন একটা আয়নাটা নড়তে শুরু করছে। এরই মধ্যে মিলি আয়নার দিকে তাকিয়ে থাকলে সে একটা বাজে অবয়ব দেখতে পায়, যেটা খুবই ভয়ঙ্কর। এরপর মিলি চিৎকার করলেই সে অবয়বটা ধোয়ার মতো হয়ে তার মুখে ঢুকে যায়, আর সেখানে মিলি অজ্ঞান হয়ে পড়ে যায়। ওদিকে নিলয়ের বাড়ি ফিরতে ফিরতে বেশ সন্ধে হয়ে যায়। নিলয় বাড়ি ফিরে দেখে বাড়ি অন্ধকার। সে দরজা খুলে ভেতরে ঢুকলে মিলিকে কোথাও খুঁজে পায় না। মিলি মিলি বলে ডাকা শুরু করে। সে কেমন একটা খাওয়ার শব্দ পাচ্ছে চাকুম চুকুম করে, আর হাড় ভাঙা খাওয়া শব্দ পাচ্ছে। সে শব্দ অনুসরণ করে সে ফ্রিজের কাছে গিয়ে দেখে মিলি কাঁচা মাছ কাঁচা মাংস খাওয়া শুরু করেছে। আর তার চুলগুলো কেমন একটা হয়ে রয়েছে, তার গায়ে কেমন হয়ে রয়েছে, আর মাছের কাঁটাগুলো তার ঠোঁটে ঢুকে রয়েছে, সেখান থেকে গড়গড় করে রক্ত বের হচ্ছে। এরকম দেখে নিলয় কেমন হতভম্বের মতো তাকিয়ে থাকে, আর সে মিলির কাছে যেতে শুরু করে। নিলয় মিলির কাছে গেলে নিলয়কে এক ধাক্কা মেরে ফেলে দেয়, আর মিলি সিলিংয়ে ঝুলতে শুরু করে দেয় উল্টোভাবে, আর বলে আমি তো মিলিকে নিয়ে যাব, তুই আটকাতে পারবি না, আমাকে নিয়ে যেতে দে, নয়তো আমি তোদেরকে শেষ করে দেবো, আর এই মিলিকেও শেষ করে দেবো। এটা পুরোটা একটা ছেলের গলায় ফলতে শুরু করে। নিলয় পুরোপুরিভাবে ভেঙে পড়ে। এরকম অবস্থাও দেখতে পাচ্ছে না। এরই মধ্যেও সবাইকে খবর দেয়। বাড়ির সবাই আসতে শুরু করে, কিন্তু ততক্ষণ তোকে শান্ত করতে হবে। তখন নিলয়ের মা বলে তুই একটা কাজ কর, ঠাকুর ঘর থেকে গঙ্গার জল এনে ওর গায়ে ছিটিয়ে দে। এই কথা শোনা মাত্রই নিলয় ঠাকুর ঘর থেকে গঙ্গার জল এনে মিলির গায়ে ছিটিয়ে দেন। সাথে সাথে মিলি কেমন বেহুশ হয়ে পড়ে। তখনই নিলয় ওকে নিয়ে ঘরের সাথে বেঁধে দেয়। এরই মধ্যে নিলয় আর মিলির মা বাবা এসে ওঠে এখানে। নিলয়ের মা হনুমান চালিসা ঠাকুর পুজো করতে খুবই পছন্দ করে, আর এগুলো করেও। তাই তিনি মিলির ঘরে থেকে হনুমান চালিসা আর গঙ্গার জল নিয়ে মিলিকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু মিলি তো শান্ত হয় না। উল্টে নিলয়কে এমনভাবে ধাক্কা মারে যে নিলয় গিয়ে একটা টেবিলের ওপর পড়ার সাথে সাথে ওর মাথা থেকে গড়গড় করে রক্ত পড়তে শুরু করে, আর সেখানে অজ্ঞান হয়ে যায়। এর আগে নিলয় আরেকটা কাজও করেছে। সে তার অফিসের বন্ধু রাজীবকে সব কথা বলে। তখন রাজীব বলে আমাদের ওই কাঞ্চনবাবু আছে না, ম্যানেজার, উনি তো তান্ত্রিকের মতোই, ওনাকে আমি বলে দেখি উনি কিছু বলতে পারে নাকি। তখন নিলয় ওকে হ্যাঁ বলেছিল। নিলয়ের এই অবস্থা হওয়ার পর ডাক্তারবাবু এসে নিলয়কে ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে রাখে। ওদিকে মিলির অবস্থা দিন দিন আরও খারাপ হতে থাকে। ও ঘর বাড়ি সব ভেঙে ফেলে, একে আঘাত করছে ওকে আঘাত করছে, এগুলো আর বাড়ির লোকেরা সহ্য করতে পারে না। ওদিকে নিলয় অজ্ঞান হয়ে পড়ে রয়েছে, আর কাঞ্চনবাবু এরই মধ্যে আসে, বাড়ির সবাইকে সব কথা বলে, আর বলে ওর জন্য একটা যজ্ঞ করতে হবে, আর সেটা একটা তান্ত্রিক পিশাচের জায়গায়, যেখানে কেউ থাকবে না। সেরকম জায়গা কি আপনাদের জানা আছে? তখন বাড়ির লোকেরা বলে সেরকম জায়গা আমি কি করে জানবো, আর নিলয়ের এখন অবস্থা খারাপ, ও কিছু করতে পারছে না। তখন কাঞ্চনবাবু বলে ঠিক আছে, তাহলে আমার বাড়িতেই নিয়ে যাই, আমি তো একজন তান্ত্রিক। এই কথা বলে তাকে মিলিকে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নেয়। তখন বাড়ির লোক বলে আমি তো যেতে পারি। তখন বলছে না, কেউ না, শুধু আমি আর মিলি থাকবো সেখানে, আর যজ্ঞ হবে, আর তারপর যদি ওই আত্মাকে না বের করতে পারি তাহলে তো আপনাদেরই ক্ষতি হবে। আপনাদের গায়ে যদি কোনো আঘাত করে তখন তো আমাকে কৈফিয়ত দিতে হবে, তাই না? কাঞ্চনবাবু তখন মিলিকে নিয়ে তার বাড়ির দিকে রওনা দেয়। তখন বাড়ির সবাইকে বলে আপনারা কালকে ভোর 7টার সময় কি 6টার সময় চলে যাবেন ওকে নিয়ে আসতে, ও ততক্ষণে হয়তো ঠিক হয়ে যাবে। তার কিছুক্ষণ পরেই নিলয়ের কেমন জানি স্বপ্নে মনে হচ্ছে মিলি বারবার বলছে আমাকে বাঁচাও নিলয়, উনি আমাকে নিয়ে যাচ্ছে, উনি আমাকে মেরে ফেলবে, তুমি আমাকে বাঁচাও, তুমি যেতে দিও না, তুমি ওঠো নিলয়,
আমাকে বাঁচাও এর হাত থেকে। পর নিলয়ের জ্ঞান ফিরে আসলে বাড়ির সবাইকে জিজ্ঞাসা করে, বাড়ির সবাই সব খুলে বলে। তখন নীল